সালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে জানার আগে এই আলোচনায় কার কী উদ্দেশ্য সেই বিষয়টির দিকে আসুন একটু চোখ বুলাই। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক অগ্রগতি সীমিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা, মিত্রদের নিরাপত্তা। এ লক্ষ্য উদ্দেশ্য অর্জনে তার কিছু সুবিধা বা লেভারেজ বা হাতে কিছু অস্ত্র আছে, যেমন সামরিক উপস্থিতি, নিষেধাজ্ঞা, কূটনৈতিক জোট। আমেরিকার ব্যাপক সামরিক উপস্থিতি আছে পারস্য উপসাগর এবং ইরানের উপকূল জুড়ে। এছাড়া তার রয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা এবং ইউরোপের সাথে কূটনৈতিক জোট। তার কি কোনো দুর্বলতা নেই? অবশ্যই আছে। তার দুর্বলতা হচ্ছে বড় যুদ্ধের খরচ, অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈশ্বিক ইমেজ। যুক্তরাষ্ট্র চায় না দীর্ঘ সময় যুদ্ধ করতে, কারণ তারা ঋণগ্রস্ত, এবং অভ্যন্তরীণভাবে অ্যাপস্টাইন ফাইল নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড চাপে রয়েছেন। এছাড়া বৈশ্বিক ইমেজ তো আছেই। এক কথায় বলতে গেলে ওয়াশিংটন চাপ বাড়াতে পারে, কিন্তু পূর্ণ যুদ্ধের দায় নিতে চায় না। অপরদিকে ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা যতটা সম্ভব পিছিয়ে দেয়া। এই উদ্দেশ্য বাস্তবায়নে তার অস্ত্র কী? তার অস্ত্র হচ্ছে মার্কিন রাজনীতিতে প্রভাব, গোয়েন্দা সক্ষমতা, আঞ্চলিক সামরিক শক্তি। তার দুর্বলতা হচ্ছে বহুমুখী যুদ্ধের ঝুঁকি, আন্তর্জাতিক সমালোচনা এবং তার নিজস্ব অস্তিত্বের হুমকি। এবার দেখি ইরানের উদ্দেশ্যটা কী। ইরান চায় তার শাসন ব্যবস্থা টিকে থাকুক, তার প্রতিরোধ সক্ষমতা বজায় থাকুক এবং আঞ্চলিক প্রভাব বজায় থাকুক। এবং এই লক্ষ্য অর্জনে তার অস্ত্র হচ্ছে মিসাইল, প্রক্সি নেটওয়ার্ক, ভৌগোলিক অবস্থান ইত্যাদি। তার দুর্বলতা হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ অসন্তোষ ইত্যাদি। তাই বাস্তবতা হচ্ছে তেহরানের জন্য ছাড় দেয়া মানে একটি দুর্বলতা। এবার দেখি উপসাগরীয় দেশ যেমন সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য কাতার, কুয়েত সহ আরব রাষ্ট্রগুলো, তারা চায় সংঘাত এড়াতে, কিন্তু তারা এও চায় ইরানের প্রভাব যেন সীমিত থাকে। তাদের হাতে অস্ত্র হচ্ছে, তাদের নিয়ন্ত্রণে রয়েছে জ্বালানি বাজার এবং তাদের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে নিরাপত্তার সম্পর্ক। অপরদিকে তারা তাদের নিজেদের নিরাপত্তা নিয়েই ঝুঁকিতে আছে। এই সব বিষয় নিয়ে 2025 সালে 12 দিনব্যাপী ইরান ইসরায়েল বিধ্বংসী যুদ্ধ এবং ইরানে মার্কিন বিমান হামলার পর এই প্রথম সরাসরি আলোচনা ইরান এবং আমেরিকা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তবে এখানে ট্রাস্ট ডেফিসিয়েট বা আস্থার সংকট চরম। আমেরিকা চাইছে ইরানের পারমাণবিক সক্ষমতা শূন্যতে নামিয়ে আনতে। অন্যদিকে ইরান সমৃদ্ধকরণকে তাদের সার্বভৌম অধিকার বলে মনে করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য প্রমাণ করে যে তেহরান পারমাণবিক ইস্যুতে সামান্য নমনীয় হলেও মিসাইল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আপোষ করবে না, কারণ তাদের কাছে মিসাইল হলো টিকে থাকার শেষ ডিটারেন্স বা প্রতিরোধের সর্বশেষ অস্ত্র। এক্ষেত্রে মধ্যস্থতাকারীদের ভূমিকাটা কী? মধ্যস্থতাকারী অর্থাৎ কাতার, তুরস্ক, মিশর একটা 1.5% সমৃদ্ধিকরণের মারপ্যাচের প্রস্তাব নিয়ে এসছে। তারা ইরানকে 3 বছর সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বলছে। এতে ইরানের একটা ঝুঁকি রয়েছে। ইরান এটা মানতে চাইছে না, কারণ 3 বছর পর যদি মার্কিন ক্ষমতায় পরিবর্তন আসে বা আমেরিকার প্রেসিডেন্ট একদিন ঘুম থেকে উঠে মনে করেন যে চুক্তির প্রয়োজন নাই, বাতিল করে দিলেন, তিনি বাতিল করে দেন, তবে ইরান তার বর্তমান সক্ষমতা আর ফিরে পাবে না। তাছাড়া সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় দেশে যেমন রাশিয়া বা তুরস্কে পাঠানো মানে ইরানের হাতে আর কোনো দর কষাকষির অস্ত্র অবশিষ্ট থাকবে না। ট্রাম্প এখানে কি করছেন? ইকোনমিক ওয়ারফেয়ার বা যুদ্ধ শুরু করেছেন। তিনি 25% শুল্ক দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের নীতি হলো সামরিক যুদ্ধের চেয়ে অর্থনৈতিক যুদ্ধ বেশি কার্যকর। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর ট্রাম্প 25% শুল্ক আরোপ করেছেন, যার অর্থ হলো চীন বা ভারতের মতো বড় দেশগুলোকে ইরানের থেকে দূরে সরিয়ে দেয়া। এর ফলাফল কী হবে? ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা শুধু ইরানকে কেন্দ্র করে নয়, এটি বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা পদক্ষেপ। কীভাবে? ইরান থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন এবং ভারত। ট্রাম্প জানেন সরাসরি ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে ঠেকানো যাচ্ছে না।
তাই তিনি আমেরিকান মার্কেটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। অর্থাৎ চীন বা ভারত যদি ইরান থেকে 1 টাকার তেল কেনে, তবে তাদের অবশ্যই যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে গিয়ে 25% অতিরিক্ত শুল্ক দিতে হবে। 2025 সালে চীন এবং আমেরিকার যে বাণিজ্য ছিল তা ছিল 4.01 ট্রিলিয়ন ইউয়ান বা $575 বিলিয়ন। এটি চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 8.8%, যা 2024 সালের তুলনায় কিছুটা কম। 24 সালে ছিল $688 বিলিয়ন, যেখানে বাণিজ্য ঘাটতি $295 বিলিয়ন চীনের পক্ষে। অর্থাৎ চীন যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ আমদানি করে তার চাইতে $295 বিলিয়ন বেশি রপ্তানি করে। এত বিশাল ব্যবসায় 25% শুল্ক মানে আমেরিকার বাজারে চীনের ব্যবসায়িক লাভ শেষ হয়ে যাবে। যেখানে ইরানের টোটাল জিডিপি হচ্ছে $375 বিলিয়ন, সেখানে এত ছোট একটা মার্কেটের জন্য এত বড় একটা ঝুঁকি কি চীন নেবে? আবার ভারতের ক্ষেত্রেও বিষয়টা একই। 2024-25 অর্থ বছরের সরকারি তথ্য অনুযায়ী দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রায় $132.2 বিলিয়ন, যেখানে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $86.5 বিলিয়ন এবং আমদানি করেছে $45.3 বিলিয়ন পণ্য। অর্থাৎ বাণিজ্যে ভারতের প্রায় $41 বিলিয়ন সারপ্লাস বা উদ্ধৃত্ত রয়েছে। এখন ভারত আর চীনের সামনে দুইটাই রাস্তা খোলা। হয় ইরানের ছোট্ট একটা বাজারকে ত্যাগ করে যুক্তরাষ্ট্রের বিশাল লাভজনক বাজারে ব্যবসা চালিয়ে যাওয়া এবং লাভ করা, আর নয়তো যুক্তরাষ্ট্রের লাভের আশা বাদ দিয়ে ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখা। যদি চীন বা ভারত বা যে কোনো একটা দেশ এটা করে, তাহলে তা পুরো বিশ্বের জন্য বিপদ। কেন এটি বিপজ্জনক? এটি বিশ্ব বাণিজ্য সংস্থাকে চ্যালেঞ্জ করা। এর ফলে দেশগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদিকে মার্কিন বলয়, অন্যদিকে ইরান, চীন এবং রাশিয়ার একটা বলয়। ট্রাম্প এখানে যে আসল খেলাটা খেলছেন সেটা হচ্ছে ইকোনমিক ন্যাটো তৈরি করতে চাইছেন ট্রাম্প, যেখানে শর্ত একটাই, ইরানের সাথে বন্ধুত্ব করলে আমেরিকার বিরাট বিপুল বাজার হারাতে হবে। পরিস্থিতি যদি এমনই হয়, তবে আমাদের মতো প্রত্যেকটা দেশকে হয় আমেরিকার সাথে ব্যবসা করতে হবে, নয়তো চীন বা রাশিয়া ইরানের সাথে। দুই ক্ষেত্রেই আমাদের ব্যবসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। এই যখন অবস্থা কূটনীতির ময়দানে, রাজনীতির ময়দানে, তখন যুদ্ধের ময়দানে কে কী করছে আসুন দেখি। প্রথম খবর হচ্ছে ইরানের কাছাকাছি মার্কিন রণতরী পরিদর্শন করেছেন আমেরিকার আলোচকরা। ইরানের সঙ্গে উত্তেজনা চলমান থাকা অবস্থায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার পারস্য উপসাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী পরিদর্শন করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের সঙ্গে আলোচনার ঠিক পরদিনই এই সফর অনুষ্ঠিত হয়েছে। রণতরীটি অবস্থান করছে ইরানের উপকূলের একদম কাছাকাছি। এর মানে কি? এটা কূটনীতির ভাষায় গানবোট ডিপ্লোমেসি। মানে আমরা কথা বলতে চাই, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত শক্তি ব্যবহার করতেও আমাদের কোনো বাধা নাই। ওয়াশিংটন আসলে তেহরানকে বোঝাতে চাইছে ডিল না হলে মিলিটারি অপশন টেবিলে আছে। দ্বিতীয় খবর হচ্ছে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর 7 দফা দাবি আছে। আগামী বুধবার নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করবেন। ইসরায়েলি মিডিয়া বলছে তিনি ইরান নিয়ে 7টি কঠিন শর্ত দেবেন। সংক্ষেপে শর্তগুলো কি? পুরো পারমাণবিক কর্মসূচি বাতিল করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতাও যেন না থাকে সেটাও নিশ্চিত করতে হবে, যে পরিমাণ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে সেটা ইরানের বাইরে পাঠিয়ে দিতে হবে, ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা 300 কিলোমিটারের মধ্যে রাখতে হবে, হিজবুল্লাহ, হুতি সহ প্রক্সি নেটওয়ার্ককে ভেঙে ফেলতে হবে এবং সব কিছু কঠোর আন্তর্জাতিক নজরদারির আওতায় আনতে হবে। এখানে আসল বার্তা কি? এগুলো শুধু শর্ত না, এগুলো প্রায় ইরানের কৌশলগত শক্তি ভেঙে ফেলার একটা রোডম্যাপ। প্রশ্ন হচ্ছে তেহরান কি কখনো এগুলো মানবে? বাস্তবতা বলছে মানার সম্ভাবনা প্রায় শূন্য। তৃতীয় খবর হচ্ছে ইরানের ভেতরে নতুন বিক্ষোভ। তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা 17 থেকে 18 ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন।
তারিখটা খুব সেন্সিটিভ, কারণ এটা নিরাপত্তা অভিযানে নিহতদের 40 দিনের শোক পালনের সময়ের সাথে একদম মিলে যাচ্ছে। এর মানে কি? বাইরে থেকে সামরিক চাপ, ভেতরে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ, একটা সরকারকে যখন দুই দিক থেকে চাপে ফেলা হয় তখন সিদ্ধান্তগুলো, সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়াটা আরও অনেক কঠিন হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, আমাদের পারমাণবিক অধিকারের ব্যাপারে অটল থাকব, যুদ্ধ হলেও এই কথাটা আসলে কার উদ্দেশ্যে? অর্থাৎ তিনি বলেছেন, আমরা যুদ্ধ হোক আর না হোক পরমাণু অধিকারের ব্যাপারে আমরা অটল। এটা কার উদ্দেশ্যে বলছেন? আমেরিকা ইসরায়েলের উদ্দেশ্যে। তাহলে মোটামুটি বিষয়টা যা দাঁড়ালো তা হচ্ছে, আমেরিকা সামরিক উপস্থিতি দেখাচ্ছে, ইসরায়েল সর্বোচ্চ চাপ চাইছে, ইরান নতি স্বীকারের ইঙ্গিত দিচ্ছে না, দেশের ভিতরে অস্থিরতা বাড়ছে। এমন পরিস্থিতিতে ছোট ভুল হিসেবেও বড় সংঘাতে রূপ নিতে পারে। আপনাদের কি মনে হয় দর্শক, ইরান কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ছাড় দেবে, নাকি পরিস্থিতি সত্যি সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাবে? আমরা যদি ইরানের পরিস্থিতি আরেকটু ভেতর থেকে দেখি, তাহলে ইরানে চলছে তীব্র ডলার সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্বীকার করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমেরিকা এখন সাইবার বা সামরিক আক্রমণের চেয়ে কারেন্সি ম্যানিপুলেশন বা মুদ্রার মান কমিয়ে দিয়ে সরকারকে বিপদে ফেলতে অতিরিক্ত বেশি কাজ করছে। যখন একটা দেশে ডলারের সংকট হয়, মুদ্রার মান বা রিয়ালের মান কমে যায়, তখন সাধারণ মানুষ দ্রুত পরিমাণে তাদের মুদ্রার মান কমে যায় এবং জিনিসের দাম বেড়ে যায়, তারা অস্থির হয়ে যায়, তাদের হাতের টাকা দিয়ে তারা দেখে যে তারা চলতে পারছে না, তখন তারা বাধ্য হয়ে প্রতিবাদ করতে রাস্তায় নামে। অর্থাৎ বাইরের যুদ্ধের চেয়ে ভেতর থেকে বিদ্রোহ উস্কে দেয়া আমেরিকার বর্তমান কৌশল। ঠিক এইটারই প্রতিফলন দেখা যাচ্ছে এই বিক্ষোভগুলোতে। ইরান কি করছে? ইরানের কৌশল হচ্ছে মিসাইল প্রায়োরিটি এবং পারমাণবিক কেন্দ্রে কম মনোযোগ। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী নাতানজ বা ইস্ফাহানের চেয়ে শাহরুদ মিসাইল কেন্দ্র মেরামত করাকে ইরান বেশি গুরুত্ব দিচ্ছে। এর কারণ হচ্ছে তাৎক্ষণিক বনাম দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা। পারমাণবিক অস্ত্র তৈরি করতে দীর্ঘ সময় এবং রাজনৈতিক মূল্য দিতে হয়, কিন্তু ব্যালিস্টিক মিসাইল হলো রেডি টু ইউজ প্রযুক্তি। ইরান জানে, যদি ইসরায়েল কালই আক্রমণ করে তবে পারমাণবিক ইউরেনিয়াম দিয়ে তাদের ঠেকানো যাবে না, ঠেকানো যাবে ফাত্তা বা খাইবার শিখার মিসাইল দিয়ে। ইরানের আরেকটা সিস্টেম হচ্ছে হিউম্যান শিল্ড বা প্রক্সিওয়্যার। ইরান দেখছে যে তাদের আঞ্চলিক মিত্ররা হিজবুল্লাহ, হুথি এখন চাপে আছে, তাই তারা সরাসরি নিজেদের ভূখণ্ড থেকে আক্রমণ করার ক্ষমতা বা লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক ক্যাপাসিটি ঠিক রাখতে চাইছে। ইরান এখন সারভাইভাল মোডে আছে। তারা বুঝতে পেরেছে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুধু সময়ক্ষেপণ, আসল যুদ্ধ হবে আকাশপথে এবং সেখানে মিসাইলই তাদের একমাত্র রক্ষা কবচ। এই টালমাটাল পরিস্থিতিতে ইসরায়েল কি বসে আছে? না, ইসরায়েল আলটিমেটাম দিচ্ছে, যুদ্ধের দামামা বাজাচ্ছে। ইসরায়েল চায় আমেরিকা দ্রুত সিদ্ধান্ত নিক। তাদের কাছে স্ট্যাটাসকো বা বর্তমান স্থিতাবস্থা বিপজ্জনক, কারণ সময় ক্ষেপণ মারাই ইরানের আরও শক্তিশালী হওয়া। বিপরীতে ব্রিটিশদের F-35 মোতায়েন এবং মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ইঙ্গিত দিচ্ছে যে যদি ওমান আলোচনা ব্যর্থ হয় তবে 2026 সালে আমরা আরেকটি বড় সামরিক সংঘাত দেখতে পারব। সবশেষে প্রশ্ন থেকে যায়, ওমানের এই আলোচনা কি আসলে কোনো সমাধান আনবে? যখন একদিকে আলোচনার টেবিলে চাপান চলছে, অন্যদিকে ভূমধ্যসাগরে ব্রিটিশ যুদ্ধবিমান নামছে এবং ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে কাঁপন ধরাচ্ছে। আমার বিশ্লেষণ বলছে এটি কোনো চুক্তির আলোচনা নয়, বরং এটি যুদ্ধের আগে বিশ্ববাসীকে দেখানোর জন্য একটি শেষ কূটনৈতিক মহড়া মাত্র। দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান তাদের মিসাইল কর্মসূচি বন্ধ করবে? এখন বল পুরোটাই ইরানের কোর্টে। তারা কি অর্থনৈতিক মুক্তি বেছে নেবে নাকি সামরিক সার্বভৌমত্ব? এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।